আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন, এখন দেখব এবিসি বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম, এবিসি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খুনিদের মদতদাতা জিয়া আর খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছেন বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচারে জিয়াউর রহমানকে হেয় করছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারে সিনা হত্যা তদন্তে গণশুনানি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, 23 আগস্ট প্রতিবেদন। করোনার কঠিন সময়ে বাড়ল বিমান ভাড়া, রেল ভ্রমণেও নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না টিকিট। এবং উত্তরাতে ফুটপাতে চাঁদাবাজি করে আতিক গংদের কোটিপতি হবার অভিযোগ। দেখছিলেন এবিসি বাংলা সংবাদের ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি এবিসি বাংলা সংবাদের বিস্তারিত অংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সাক্ষাৎকারেই রয়েছে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট হত্যার ঘটনায় জেনারেল জিয়া রহমানের মদদের কথা। এ কারণে হত্যাকারীদের বিচার না করে বরং তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল। ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণসভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 15ই আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে নস্যাতের চেষ্টা করে খুনিরা। জিয়া ও মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মদতদাতা। সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছ, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক আর তার সহযোগী জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করায় উচ্চ আদালতের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি। 75 পরবর্তী ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। বলেন, রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সরকার প্রধান বলেন, জেনারেল জিয়ার পর খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন। ক্লিন হার্টের নামে চত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইনডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকারী তাদের ইনডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রচারণা চালিয়ে জিয়া রহমানকে হেয় করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভিত্তি করেছিলেন আরাফাত রহমান কোকো। আজকে যদি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, আজকেই দেখবেন খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করবেন যে এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন।
তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা, সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলে। এটা তাদের আপনার আদর্শগতই বলবো, নীতিগত। কারণ 1975 সালে তারা ওই একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আমরা তো সেগুলো ভুলে যাইনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান মিজানুর রহমান। গণশুনানি শেষে তিনি আরো বলেন, নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেওয়া হবে। গণশুনানিতে 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার বিকেল 5:15টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কঠোর নিরাপত্তায় সকাল 11টার দিকে টেকনাফের পাহাড়ছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শুরু হয়। 11 জনকে সাক্ষী তালিকাভুক্ত করা হলেও 2 জনকে প্রত্যক্ষদর্শী হিসেবে মনে না হওয়ায় তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, অত্যন্ত সতর্কতার সাথে এই 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা সেই দিনের ঘটনা যা অবলোকন করেছেন তাই জানিয়েছেন। তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, যা সিনহা হত্যার ঘটনায় চলমান তদন্ত কার্যক্রমে সংযুক্ত করা হবে। এর আগে শনিবার শামলাপুর APBN চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র ASP খায়রুল ইসলাম। 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস গত 5 আগস্ট 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ প্রাণ হারালেন 3657 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 10,018টি। নতুন করে 2024 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 2,76,549 জন। মারা যাওয়া 32 জনের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এ সময় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্তের হার 20.20, সুস্থতার হার 57.48 ও মৃত্যুর হার 1.32। করোনার দুঃসময়েও বাড়ল উড়োজাহাজে ভ্রমণের খরচ। এখন থেকে বিদেশে যাওয়া বা দেশে ভ্রমণ বিমানবন্দর ব্যবহার করলে যাত্রী নিরাপত্তা ও উন্নয়ন ফির নামে প্রত্যেককে গুনতে হবে ভাড়ার অতিরিক্ত 200 থেকে প্রায় 2,000 টাকা। রবিবার থেকে কার্যকর হওয়া এই ফি যাত্রী পরিবহনের নেতিবাচক প্রভাব ফেলবে। উড়োজাহাজ কোম্পানিগুলোর এমন আশঙ্কা মানতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন অথরিটি। মহামারী আতঙ্কে এমনিতেই বন্ধ বেশিরভাগ দেশের সঙ্গে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল। এতে কমেছে আকাশপথের যাত্রী। সামাজিক দূরত্বের বাছবিচারে দ্বিগুণের বেশি বেড়েছে টিকিটের দাম। এর সঙ্গে রবিবার যোগ হয়েছে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়নের নতুন ফি। দেশের ভিতরে প্লেনে চড়তে ভাড়ার অতিরিক্ত গুনতে হবে 170 টাকা, আর বিদেশ ভ্রমণে দিতে হবে $11 থেকে $20 সঙ্গে 15% ভ্যাট। এটা টিকিটের সাথে দেওয়া হয় নাই, এখন যদি সরকার রুল করে ওটা ভিতরে যদি চায় দিতে হবে। এই চার্জের মাধ্যমে যদি আমাদের দেশের বিমানবন্দর আসলে হিউজ ডেভেলপ করে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আর ডেভেলপ না করলে তো সেটা তো অবশ্যই ডিগ্রেস। বাস্তবতা হচ্ছে যে বর্তমানে বর্ধিত ফি যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা উড়োজাহাজ চলাচলকে নিরুৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেফিনেটলি এয়ারপোর্ট ডেভেলপমেন্ট হলে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনেই বেনিফিটেড হবে, কিন্তু বর্তমান সময়ে আসলে এই ধরনের চার্জ ইমপ্লিমেন্ট করাটা, যুক্ত করাটা আসলে আমার মনে হয় একটু আরও বিবেচনার বিষয়। বাস্তবিকভাবে এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার দুজনের জন্য আসলে একটা চাপ সৃষ্টি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, নতুন ফি তেমন কোনো প্রভাব ফেলবে না। এই চার্জটা কিন্তু আমাদের জনস্বার্থে করা হয়েছে, আমাদের যাত্রীদের স্বার্থে আমেরিকাতে যাওয়ার জন্য অথবা কানাডাতে যাওয়ার জন্য আমাদের যে FA ক্যাটাগরি ডেভেলপ আমাদেরকে করতে হচ্ছে, ক্যাটাগরি 1 করতে হচ্ছে। এর জন্য কিন্তু অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে উন্নত করার জন্য। তো এখানে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়। তো এই সামান্য $5 নিয়ে আমরা কিন্তু একজন যাত্রী, যে যাত্রী $500 অথবা $1,000, $2,000 টিকিট কাটতে পারেন, তার জন্য কিন্তু এটা কিন্তু বেশি টাকা নাই। বাড়তি ফির অজুহাতে কোনো এয়ারলাইন্স কোম্পানি যেন অযৌক্তিক হারে ভাড়া বাড়াতে না পারে, সে বিষয়ে নজরদারির কথা জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। ওভার প্রাইসের ব্যাপারটা জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তারা
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, এয়ারলাইন্সের ভুলে আবুধাবি বিমানবন্দরে 132 যাত্রী আটকা পড়েছিলেন। বলেন, প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে শনিবার রাতেই ঘটনাস্থলে গেছেন দূতাবাসের কর্মকর্তারা। এদিকে প্রবাসে কাজে ফিরতে উড়োজাহাজের ভাড়া ও ফ্লাইট সমস্যা সমাধানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করোনার পরিস্থিতিতে ছুটিতে থাকা প্রবাসীদের কাজে ফেরার প্রথম সুযোগ দেয় সংযুক্ত আরব আমিরাত। অনলাইনে আইসিএ অ্যাপ্রুভাল নিয়ে ফিরতে হয় প্রবাসীদের। 11 আগস্ট থেকে দুবাই বাদে আমিরাতের অন্য সকল ভিসাধারীর জন্য এই পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়। এই সুযোগ নিয়ে আবুধাবি পৌঁছানোর পরও বিমানবন্দরে আটকে দেওয়া হয় বাংলাদেশি 132 প্রবাসীকে। এজন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দায়ী করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বলেন, আইসিএ অ্যাপ্রুভাল না লাগলেও ভিসা স্ট্যাটাস যাচাই না করায় সমস্যায় পড়েছেন এই কর্মীরা। অ্যাম্বাসেডর নিজেই কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ। এই বর্তমান অ্যাম্বাসেডর যে গেছেন, উনি কিন্তু রাতে আমাকে 11টা না 11:30টার সময় রাত্রে ফোন করছেন। তো উনি যেটা আমাকে বললো কি দ্যাট এখানে ফল্ট আসলে শ্রমিকদের না, এই অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশনের মধ্যে কয়েকটা তথ্য যেটা দিতে হয়, এটা কিন্তু এয়ারলাইনের ডিউটি। তো এখন এখানে গিয়ে কিছুটা গাফলতি হয়েছে। তো ওখানে তো আমাদের বাংলাদেশি বোধহয় কয়েকজন তোমার বিমানের আর কয়েকজন তোমার এয়ার আরেবিয়া বোধহয়। কর্মস্থলে ফেরার সুযোগ পেলেও উড়োজাহাজের টিকিট পাচ্ছেন না অনেকেই। আবার আগে ফিরতি টিকিট নিয়ে আসা প্রবাসীদেরকেও বাড়তি খরচে পরিবর্তন করতে হচ্ছে। এমন ভোগান্তির বিষয়ে প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। সিভিল এভিয়েশন প্রতিমন্ত্রী সাহেবকেও কিন্তু আমরা চিঠি দিয়েছি ডাইরেক্টলি 2টা ইস্যু নিয়ে। একটা হলো তোমার ফ্লাইট ইনক্রিজ না করলে সমস্যার সমাধান হচ্ছে না, আর দ্বিতীয় হলো তোমার এই যে টিকিটের যে ব্যাপার যেটা আছে। বাট এমনি যদি এটা দেখি যে এই 2 দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি না পাই, দেন আই এম গোইং টু আস্ক ফর ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের শপথ ফলক উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ। টিকিট যার ভ্রমণ তার, এই শিরোনামে রেল ভ্রমণের জন্য টিকিট কেনার নতুন পদ্ধতি চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট কেনা যাবে না। আরও 13 জোড়া ট্রেন চালু ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে রবিবার সকালে কমলাপুর রেল স্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, করোনার কারণে ট্রেন চলাচল সীমিত করা হলেও পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হবে। এতদিন 34টি ট্রেন চললেও এখন থেকে 60টি ট্রেন চলাচল করবে। আর অর্ধেক যাত্রী নিয়ে রেল চলাচলের সিদ্ধান্ত এখনও বহাল আছে বলে জানান রেলমন্ত্রী। তিনি জানান, টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং কোনো যাত্রীও যেন কোনো ব্ল্যাক মার্কেটিংয়ের কার্ড দিয়ে ভ্রমণ করছে না, সেটাও তাকে প্রমাণ দিতে হবে। ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ঢাকা থেকে তুলে নেয়ার পর গত শুক্রবার মানিকগঞ্জে মিলেছে বেসরকারি চাকরিজীবী নাখালপাড়ার সুলতান হোসেনের লাশ। টার্গেট মতো টাকা না পেয়ে গাড়িতেই গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় তাকে। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মানিকগঞ্জে রাস্তার পাশের ঝোপে ফেলে দেওয়া হয় তার মৃতদেহ। এ দৃশ্য দেখে মনে হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করছে কোনো আসামিকে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি অপহরণকারী চক্রের কৌশল। হাতে ওয়্যারলেস, গায়ে র্যাবের জ্যাকেট পরে দিন দুপুরে এভাবে বাস থেকে টেনে হিঁচড়ে নামানো হয় এক ব্যক্তিকে। আশপাশের মানুষ কেবল দেখেছে দর্শকের মতো। রাজধানীর মতিঝিলে একটি ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায় গোলাপি শার্ট পরে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে আছে অপহরণকারী চক্রের সদস্য। টার্গেট বড় অঙ্কের টাকা বা ডলার ভাঙাচ্ছেন এমন কাউকে। আর 14ই জুলাই ওই ব্যাংকে গেছেন চাকরিজীবী সুলতান হোসেন। ব্যাংক থেকেই তাকে অনুসরণ করে চক্রটি। ব্যাংকের সামনে দাঁড়াই থাকি, তো যখন ওই ব্যাগ বুক লই কেউ নামে তখন টার্গেট করে গেছে টাকা আছে,
পিস পিসে যায়। লোকটাকে গাড়িতে উঠায় নিয়ে তাদের অর্থ বা যা পাইতো সব হাতিয়ে নিয়ে হয়তো বা মেরে ফেলতো বা ছেড়ে দিত। তারপর র্যাব পুলিশ পরিচয়ে ফোন করা হয় ভুক্তভোগী পরিবারকে। টাকা না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সুলতানকে। লাশ গুম করতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর ফেলে দেওয়া হয় মানিকগঞ্জের সিংগাই এলাকার রাস্তার পাশে। সাগর আর হলো সবুজ, সাগর আর সবুজ মানে ওরা ইনফরমেশন দেয় যে ওর কাছে ডলার আছে, ধরে নিয়ে আসি। অনেক ধরে নিয়ে আসার পরে ওটা ভিতরে অনেক পারাপারি করে। আমি মনির ফরাদ নেমে ওই লোকটারে রেপের পরিচয় দিয়ে উঠাইলাম। উঠানোর পরে চিল্লাচ্ছে, সুমনেতে গামছা নিয়ে ওর মুখের ভিতরে দিলে বললো চেপে ধরো। আমি আর ফরাদ ওইটা পাশ দিয়েছি, পাশ দেওয়ার পরে মারা গেছে। গাড়িতে তখন লাশ আমি একলা, আমি খুব ভয় পাই গেছি। পরে আমি গাড়িটা নিয়ে এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে রাইতে যখন 8:30 বাজে তখন আমি সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে একটু সামনে গেলে রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড়, এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। ঘটনার কয়েকদিন পর সন্ধান মিলে সুলতানের নিথর দেহের। তবে শেষ রক্ষা হয়নি চক্রটির, ধরা পড়ে গোয়েন্দাদের হাতে। এক একটা অপারেশনের জন্য তাদের 7 থেকে 8 জন লোক থাকে, গাড়িতে থাকে 6-7 জন, আর ইনফরমেশন দেওয়ার জন্য আরও 2 জন লোক থাকে। এরা বেসিকলি খুনি, এরা বেসিকলি ডাকাতি করে ব্যাংক থেকে অর্থ প্রতিষ্ঠান থেকে যারা টাকা তুলে তাদেরকে সর্বস্ব ছিনিয়ে নেয়। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে চিৎকার করে তখন তারা সনাতন পন্থায় ফাঁস দিয়ে, গামছা হোক দড়ি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। স্বামী হত্যার বিচার চান সুলতানের স্ত্রী। পুষ্পিতার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো আমাদের এইসব কোনো চিন্তাই থাকতো না। এখন আমার মতন যেন অন্য কারো যেন স্বামী হারা যেন না হয়। প্রায় এমনই আরেক ঘটনার বর্ণনা দেন চক্রের হাত থেকে বেঁচে ফেরা রাশেদুল ইসলাম। হাতুড়ি দিয়া অনেক 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 বাড়ি দেয় একটা জায়গায় কম করে এলো ওরা 20 থেকে 30টা বাড়ি দেয় আমাদের, যাতে করে আমি উঠে দাঁড়াইতে না পারি। তো লাস্ট মুহূর্তেই বলছে আচ্ছা আমারে নামাই দেন। পরে ওরা আমারে টঙ্গী ওই ওরাল সেতুর কর্নারটাতেই ওরা আমারে লাথি দিয়ে ফেলে দেন। শুধু ঢাকায় নয়, র্যাব পুলিশ পরিচয়ে দেশের বিভিন্ন জায়গায় অপহরণ করে টাকা আদায় করছে এ চক্রটি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান গোয়েন্দারা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যার ঘটনায় গ্রেফতার 5 কর্মকর্তার জিজ্ঞাসাবাদ রবিবারও চলছে। ওই কেন্দ্রে কিছু অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক রকিবুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার পরপরই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তরের কমিটি। এর প্রধান সৈয়দ মোহাম্মদ নুরুল বশির জানান, বেশ কিছু অনিয়মের প্রমাণ তারাও পেয়েছেন। কিশোরদের সময় মতো হাসপাতালে নেওয়া হলে প্রাণহানি এড়ানো যেত বলে মনে করেন তিনি। একই ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কমিটিও তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর থেকে 3 কিশোরের লাশ উদ্ধার করা হয়। যারা আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, সকলের সাথে কথা বলেছি। এটা বলে আমরা জানার চেষ্টা করেছি যে কারা কারা এর সাথে জড়িত, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীদের সংশ্লিষ্টতা আছে কিনা, তাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি আছে কিনা, এগুলো ফাইন্ড আউট করা এবং এর কারণ কি, কারণের পেছনের কারণ বলতে পারেন বা কি কারণে এত দূর গড়ালো, এরকম ঘটনা তো আগে ঘটেনি। এবং এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, এই জন্য আমরা এই বিষয়টা তদন্ত করতে এসেছি। এই ছিল এবিসি বাংলা সংবাদে। পরবর্তী সংবাদ জিরো টাইম নিউজ, সুপার টাইম নিউজ, গোল্ডেন টাইম নিউজ এবং এবিসি বাংলা নিউজ আওয়ার দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে যারা এবিসি বাংলা টেলিভিশন স্যাটেলাইট ছাড়াও অনলাইন, ইউটিউব, ফেসবুক কিংবা সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন মাধ্যমে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এবিসি বাংলা টেলিভিশনের সঙ্গে রয়েছেন, তাদেরকে বলবো যারা আলাদাভাবে সংবাদ, বিনোদন অনুষ্ঠান, বিভিন্ন নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানগুলো দেখতে চান, তারা আলাদাভাবেই ক্লিক করলে দেখতে পাবেন এবিসি বাংলার আলাদা আলাদা অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা।